আচ্ছা, তাহলে কে শুরু করবেন বলুন? দেবশ্রী ম্যাম, আমি আসলে বলে দিচ্ছি সেজন্য আজকে আমরা 5 লাখ ক্যানের একটি টপিক নিয়ে আলোচনা করব। নবীন এবং প্রবীণ প্রজন্মের মধ্যে পারস্পরিক শিক্ষা কতটা জরুরি এবং সেটা কিভাবে বৃদ্ধি করা যায়। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যে আপনারা বলতে পারেন। আর 3 মিনিট পেরিয়ে গেলে এখানে একটা বাজার আমরা হিট করব, যাতে আপনারা বুঝতে পারেন সময়টা। আচ্ছা, নন্দিতা ম্যাডাম জয়েন করেছেন। ম্যাম ভালো আছেন? মিউটে আছেন? স্পিকার স্পিকার চিহ্নটা যেটা আছে ওটা ক্লিক করুন। ওই ভিডিও বাটনের পাশে একদম প্রথমেই দেখুন স্পিকার আছে। অডিওটা ক্লিক করুন, তাহলে শোনা যাবে। অরূপ স্যার কিছু বলছেন? হ্যালো। হ্যাঁ স্যার কিছু বলছেন? না, আমি শুনছি, বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে প্রথমে বলুন কে শুরু করবেন। গার্গী, আমি একটু বলবো? নিশ্চয়ই। আমি একটু অল্প করে ছোট্ট করে লিখেছি, নবীন ও প্রবীণ প্রজন্মের মধ্যে পারস্পরিক শিক্ষা কতটা জরুরি এবং কিভাবে সেটা বৃদ্ধি করা যায়। নবীন প্রবীণদের প্রজন্মের মধ্যে শিক্ষার গুরুত্ব শুধু শিক্ষা বা জ্ঞান নয়, জ্ঞান অর্জন করেই যে একটি সমাজকে পরিবর্তিত করার প্রয়োজনীয় মাধ্যম এটা নয়। দুটি প্রজন্মের শিক্ষা বিভিন্ন দৃষ্টিভঙ্গি বা বোঝাপড়ায় উন্নত করাই নয়, সমাজ সচেতনতা ও বিভিন্ন শিক্ষামূলক কাজের মধ্যে দুই প্রজন্মকেই এগিয়ে আসার দরকার। প্রবীণ প্রজন্মের অভিজ্ঞতা নবীনদের মধ্যে উপলব্ধি করানো, দৃষ্টিভঙ্গি সম্পর্কে ধারণা দেয়া, ব্যক্তিগত উন্নয়ন ছাড়াও সামাজিক উন্নয়নেও এগোনো দরকার। নবীন প্রজন্মদের কাছে শেখার প্রয়োজন কুসংস্কার থেকে কিভাবে প্রবীণরা মুক্তি পাবে, নতুন প্রযুক্তির ব্যাপারে জানতে চাওয়া, সময়ের সঙ্গে মানিয়ে নেওয়া, তবেই সম্ভব। জ্ঞান বিনিময় করে দুই প্রজন্মকে জানা সম্ভব। নানা রকম বিষয়ের উপর শিক্ষা লাভ করা নবীন প্রজন্মের কাছ থেকে। 1 মিনিট। শিক্ষার মাধ্যমে কোনো ব্যক্তির ভেতরের যে গুণ, সেগুলির বিকাশ ঘটানো বা উৎসাহিত করা, সমাজের একজন প্রতিষ্ঠিত সদস্য হিসাবে চিহ্নিত করা, এগুলো নবীন প্রজন্মের শিক্ষার মাধ্যমে শিক্ষিত সমাজ গড়ে তোলা। কুসংস্কার ছেড়ে দুই প্রজন্মকেই এগিয়ে আসতে হবে, তবেই হবে শিক্ষিত সমাজ। আমি এটাই লিখেছি। গার্গী, আমি এটুকুই লিখেছি। আচ্ছা, বাহ, আপনি আরো একটু বলতে পারতেন। 1 মিনিট 46 সেকেন্ড ছিল, তো খুব ভালো বলেছেন। ঠিক আছে, আমি আর কেউ তৈরি করেছেন? আচ্ছা, পার্থ, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি একটু বলতে শুরু করতে পারি তো? মাঝখানে সামান্য একটু 1/2 মিনিটের ইন্টারাপশন হতে পারে, তার কারণ ওই দরজাটা খুলতে হতে পারে। তা আমি বলতে পারি, শুরু করব? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ওইটাই ইন্টারাপশন হতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই শুরু করবেন। তার আগে একটু দেখে নিই, আমাদের মধ্যে নতুন একজন জয়েন করেছেন, পার্থ প্রতিম দে। স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? অডিওটা দে রে, অডিওটা, এই ভিডিওটা দে। আপনি ভিডিওটা অন কর। আপনি স্পিকারটা খুলুন, না হলে শুনতে পাবো না। অডিওটা অন করুন। একদম নিচের দিকে দেখুন একটা স্কোয়ার চিহ্ন আছে, ভিডিও, আর একটা স্পিকারের মতো চিহ্ন আছে, অডিও। ওটা ক্লিক করুন। ওটা ক্লিক করলে তবেই শুনতে পাবো আপনার কথা। আর নন্দিতা ম্যাডাম আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি পাচ্ছি শুনতে। হ্যাঁ, আজকে প্রথম আপনি জয়েন করেছেন, তো একটু পরিচয় করিয়ে দিই। নন্দিতা ম্যাডাম হলেন নিবেদিতা ম্যাডামের বোন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মধুমিতা ম্যাডাম আর মধুমিতা ম্যাডামের দিদি, নিবেদিতা ম্যাডামের বোন। আচ্ছা, কেমন লাগছে আজকে প্রথম দিন জয়েন করে? না, আমি আরেকদিন জয়েন করেছি তোমাদের।
ও ওই আচ্ছা বললাম যে পাখিচক্র। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভালোই লাগছে, বুঝেছো? ভালোই আচ্ছা লাগছে, ঠিক আছে, আমি আস্তে আমাদের আস্তে। সঙ্গে থাকুন, আমরা আবার আলোচনা করবো মুখটা তো মনে একটু হয়। দেখি। আচ্ছা, পরে মুখ দেখাবো, আমি এখন দেখাবো না। আচ্ছা আচ্ছা পম্পা ম্যাম, একদম। আমি চলে যাব আলোচনা শোনার আচ্ছা, জন্য। ঠিক আছে। আপনি সাথে থাকুন, হ্যাঁ শুনুন। হ্যাঁ, বলাইও রয়েছে তো, বলাইও আছে তো, পার্থপ্রতিম আছে তো। হ্যাঁ উনি আছেন, হ্যাঁ, কিন্তু অডিওটা অন করতে পারছেন না। এই লালটার পরে দুটো অন করে দে পর পর। লালটার পরে ভিডিও, তারপরের দুটো, ঠিক তারপরের দুটো পাচ্ছে নাকি? হাতের পাশেরটা বলে দাও, হাতের পাশেরটা। হাতের পাশেরটা, হাতের পাশেরটা আর তারপরেরটাও, মানে লালটা আর হাতের পাশ, হাত, এই দুটোর মাঝে যে দুটো, সে দুটো অন করতে হবে, হাত আর লালের মাঝে। হুম। পেরেছে? নাহলে আমি আবার শুরু করছি। হ্যাঁ আপনি শুরু করুন, উনি করতে পারেননি এখনো। হ্যাঁ, যে জিনিসটা আমি বলছি, যে আমাদের যে সমাজটা তৈরি হয়েছে, এটা নবীন আর প্রবীণ দুটোই তো আমাদের সমাজের অংশ, এবং দুটো একসঙ্গে চলছে। এবং যুগের পরিপ্রেক্ষিতে এই নবীনরা একসময় প্রবীণ হচ্ছে, আবার নবীনরা প্রবীণ হচ্ছে, প্রবীণরা যেমন সরে যাওয়ার যাচ্ছে, তারপরে আবার নবীন আসছে, নবীন প্রবীণ, এরকম করে করে তো যুগ যুগান্তর ধরে চলছে। তো এইটা যখন আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, সেই যুগের পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের শিক্ষার ধরনটাও কিন্তু কিছু আলাদা। যে জিনিসটা আমি শুনেছি আমার দাদামশাইয়ের কাছ থেকে, একদিন উনি আলোচনা করছিলেন যে যেমন দিনকাল পড়েছে, যে ওপরে উঠে দোতলায় দেখলাম যে আয়নার সামনে দাঁড়িয়ে নাচছে, কারা নাচছে না, আমার মাসিরা। হ্যাঁ, সেইটা সমাজের পক্ষে তখন খুবই খারাপ ছিল, প্রবীণ আর নবীনের সেই জায়গাটা ছিল, এবং সেটা উনি গল্প করে বলছিলেন আর কি। কিন্তু এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমরা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে নেই। আমরা কিন্তু নাচটা চাইছি, এবং সেই জন্য আমরা হসলা থেকে কিন্তু আমরা নিজেদের মতন করে নাচ গানের মধ্যে দিয়ে সেটা করছি, সেটা আর কোনো দোষের মধ্যে পড়ছে না এখন। কাজেই যুগ যেমন যাচ্ছে, নবীন প্রবীণও চেঞ্জ হচ্ছে, ধ্যান ধারণা চেঞ্জ হচ্ছে, শিক্ষা দীক্ষার ধরন চেঞ্জ হচ্ছে। তো যেমন আমার আমি যখন মেয়ের ক্ষেত্রে, যখন পরের প্রজন্ম হিসেবে দেখছি, শুধু মেয়ে বলে বলছি না, যখন তাদের লেখাপড়া শেখার সময় হয়েছে, তখন তাকে এমন ভাবে শিখিয়েছি, একটু বকাঝকাও করেছি, কিন্তু সব সময় আমি খেয়াল রেখেছি আমি যেন এমন কিছু না করি যেটা তার পক্ষে অসম্মানজনক হয়, এবং একদম ছোট থেকে করেছি, এবং তার যেন অপমানে না লাগে। এটা কিন্তু 3-4 বছর যত কম বয়সী থাকুক, আমি তার প্রতি শ্রদ্ধা বজায় রেখেছি আমার। এই জন্যে আমি দেখেছি পরবর্তীকালে তার মধ্যে আত্মসম্মান বোধ জেগে উঠেছে, এবং তাকে আমি শ্রদ্ধা করি, এবং আমিও তার কাছে একজন শ্রদ্ধার পাত্র হতে পেরেছি, কারণ আমি তাকে কোনোদিন অসম্মান করিনি, বকাঝকা করেছি। তাতে আমি যে ফলটা পেয়েছি, যখন সে পরবর্তী প্রজন্ম যখন যাচ্ছে কোনো একটা জায়গায়, কলেজে যাচ্ছে, হঠাৎ করে বলছে যে আমি আজকে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাব, সেক্ষেত্রেও আমি দেখছি তার খোলামেলা আচরণ, এবং একটা জিনিসও আমার কাছে তার লুকোবার নেই। এবং তখন আমি তাকে বলেছি যে তোমার কাছে টাকা পয়সা আছে তো, টাকা পয়সা না থাকলে তুমি আমার কাছ থেকে এসে নিয়ে যাও। কাজে আমাদের পারস্পরিক ব্যাপারটা এরকম ছিল, পারস্পরিক ব্যাপারটা এরকম ছিল, যেমন ও যখন কোনো জায়গায় একটা পরীক্ষা দিতে গেছে, আমি বলেছি পরীক্ষায় তুমি যেমনই লেখো, তুমি পরীক্ষায় পাশ করলেও তোমার ঘরের ভাত যেমন থাকবে, ফেল করলেও তাই থাকবে, তুমি আমার কাছে সমান গুরুত্বপূর্ণ, এবং তুমি একে আদরের। তো যাই হোক, আমি কথাটা শেষ করছি। এবং এই যে মোটামুটি এগিয়ে চলতে হলে নবীন প্রজন্মের পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসা প্রয়োজন। এখন দেখছি যে নবীনরা এই যুগের, তারা আমাদের আধ্যাত্মিক শিক্ষার দিকেও নিয়ে যাচ্ছে, এবং টেকনোলজিক্যাল শিক্ষা যেগুলো, এবং তাতে সাইবার ক্রাইম কিভাবে হয়,
যেমন নবীন প্রজন্ম আমাদের ঠকাচ্ছে, তেমনি নবীন প্রজন্ম আমাদের শেখাচ্ছেও। কাজেই নবীন আর প্রজন্মের নবীন এবং প্রবীণের মেলবন্ধনের মধ্য দিয়েই সমাজ এগোচ্ছে এবং এইভাবেই এগোবে। আর আমি তাদের বলতে চাই যে আমরা তোমার মানসিক আশ্রয়, যে কোনো অসুবিধায় পড়ো আমাদের কাছে এসে বলো, এবং আমি নিশ্চয়ই সেটা সমাধানের চেষ্টা করব। এর মধ্যে কোনো সংকোচ করো না। আমি বয়সের বাধা পেরিয়ে এসে আমি তোমাদের সঙ্গে বন্ধু হয়ে কথা বলবো। কাজেই যা করতে যাচ্ছ, যা কিছু ভুল হয়েছে মনে হচ্ছে, তা আমার কাছে এসে বলো, নিশ্চয়ই তোমাদের সাথে আছি। এইভাবেই যেন মেলবন্ধনের সঙ্গে আমাদের সমাজটা আরো এগিয়ে যায়। আমার এটাই বলে আমি শেষ করছি। খুব সুন্দর বলেছেন। 4 মিনিট 18 সেকেন্ড, ভালো বলেছেন। আরেকবার একটু বলে দিই, আজকে অনেকেই হয়তো দেরি করে জয়েন করেছেন। তো আজকের আমাদের যে টপিক সেটা আমরা আলোচনা করছি যে নবীন এবং প্রবীণ প্রজন্মের মধ্যে পারস্পরিক শিক্ষা কতটা জরুরি এবং সেটা কিভাবে বৃদ্ধি করা যায়, এই টপিকের উপর আমরা আজকে আলোচনা করছি 3 মিনিট সময়ের মধ্যে। তো যারা বলছেন খুব ভালো বলছেন, এবং আমি অনুরোধ করব যারা যারা বলছেন ভিডিওটা একটু অন করে নেবেন, তাহলে একটু কমিউনিকেশনের সুবিধা হয় আর কি। আচ্ছা অরূপ স্যার, আপনার থেকে কিছু শুনতে পারি? অরূপ স্যার আপনি মিউটে আছেন। হ্যাঁ হয়েছে। আচ্ছা, নমস্কার। অ্যাকচুয়ালি টপিকটা ভিডিওটা আমি দেখলাম, আমার সেইভাবে কোনো প্রস্তুতির ব্যাপার নেই। অবশ্যই টপিকটার উপরে প্রস্তুতিরও খুব একটা বড় ব্যাপার নয়। বিষয়টা নিয়ে যে কেউ আলোচনা করতেই পারি, সবাই পারে না। সেটা হচ্ছে যে নবীন এবং প্রবীণদের মধ্যে একটা পারস্পরিক শিক্ষার কথা বলি। শিক্ষার তো নবীন প্রবীণ কিছু হয় না। এখন প্রবীণদের শিক্ষা হচ্ছে কি না, যখন একটা সঠিক উদ্দীপককে সঠিকভাবে আমরা প্রতিক্রিয়া ঘটাই, তার থেকেই আমাদের শিক্ষা হয়। তো সেই উদ্দীপকটা যখন সঠিক হয়, সঠিক উদ্দীপককে সঠিকভাবে আমরা প্রতিক্রিয়া ঘটাতে হবে। সেটার থেকে একটু আগে যিনি বলছিলেন তিনি ঠিকই বলছিলেন যে কিছু কিছু শিক্ষা আমরা টেকনোলজিক্যাল শিক্ষা আমরা দেখছি যে কোনটার সাথে কোনটা করলে তবেই ঠিক হয়। বিশেষ করে আপনাদের আমি মাঝে মাঝেই শুনি এই যে মোবাইলের কোচিং হয় বা মোবাইলের শিক্ষা, সেগুলো অনেকে শিখে গেছেন, সঠিক রাইটলি শিখেছেন, রাইট স্টিমুলাসকে রাইট ভাবে রেসপন্স করেছেন, তো আপনারা শিখে যান। বা কেউ কেউ হয়তো শিখতে পারেননি। বিষয়টা এই জায়গায়। আর মূল জায়গা যেটা, সেটা হচ্ছে যে শিক্ষা কি হয় না, আমাদের মধ্যে সঠিক শিক্ষা মূল্যবোধ তৈরি করে, ভ্যালুজ, আমাদের জীবনের যে মূল্যবোধ, সে মূল্যবোধটা তৈরি করে। এবং সেটা তৈরি করার ক্ষেত্রে স্পেশালি হসলা স্পেশালিটি বা মানে বৈশিষ্ট্য বিশেষত্ব বা মহতি উদ্যোগ যেটা, সেটা খুব বড় ব্যাপার। সেটা হচ্ছে যেমন গীতা পাঠ বা উপনিষদ, এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু একটা মানুষ, পরিণত মানুষ, মানে প্রবীণ নবীন শিক্ষা, প্রবীণ নবীন বলে আলাদা কিছু হয় না, বারবার বলছি আমি। প্রবীণদের ক্ষেত্রে বরঞ্চ তারা অভিজ্ঞতা অনেক বেশি, মানে এভরি এক্সপিরিয়েন্স ইজ অ্যান এডুকেশন। তাই জন্যই যত বেশি যারা প্রবীণ, তাদের কিন্তু অনেক জীবনের ধারণা দিয়ে তাদের শিক্ষার মানটা কিন্তু অনেকটাই উঠেছেন এবং সঠিক জায়গায় পৌঁছেছেন, যারা অন্তত রোজ এই মূল্যবোধটাকে নিজেরা বজায় রাখেন সঠিকভাবে। এই গীতা পাঠের মধ্য দিয়ে, উপনিষদের মধ্য দিয়ে, আপনার জীবন চর্চার মধ্য দিয়ে, যারা নিজস্ব নিজের নিজের প্রফেশনের প্রতি তারা সঠিকভাবে কর্তব্য পালন করেন এবং নিয়মানুবর্তিতা, ভীষণভাবে শৃঙ্খলা, এই সবের মধ্যে যারা জীবনকে সঠিক পদ্ধতিতে পথে বেঁধে নিয়ে এগিয়ে চলেছেন, তাদের মধ্যে কিন্তু এইটা বর্তমান। এবার কাজ হচ্ছে কি, যে আমি নিজে কতটা জ্ঞানী সেটা খুব একটা ম্যাটার করে না, একবারই ম্যাটার করে না। আজকে আমরা যে সমস্ত মহান পুরুষদের আমরা তাদের জীবন চর্চা নিয়ে আলোচনা করি, পড়ি টড়ি, তারা সেগুলো মানে আমাদের সমাজের মধ্যে দিয়ে গেছেন বলেই সেগুলোর থেকে আমরা কিন্তু নিজেদেরকে অনেক বেশি সমৃদ্ধ, সম্পৃক্ত করতে পারছি এবং উন্নত করতে পারছি। সেই ক্ষেত্রে আমাদের প্রবীণরা যারা আছেন, আমাদের হসলার মধ্যেও যারা প্রবীণ আছেন বা আমাদের সমাজে যারা প্রবীণ আছেন, তারা এবং যারা জেনারেশন অনুযায়ী যারা নবীন আর কি, তাদের মধ্যে যদি আমরা একটা বন্ডিং তৈরি করতে পারি, বন্ডিংটা হচ্ছে কিন্তু মূল্যবোধের বন্ডিং। বন্ডিংটা হচ্ছে আমাদের পারস্পরিক, আমাদের মধ্যে একটা সম্পর্ক, সুসম্পর্ক তৈরি করা, যে সম্পর্কটার মধ্যে আমাদের থাকবে যে ওই যে কথাটা বললাম,
যে একটা উদ্দীপকটাকে আমাদের কিন্তু সঠিক উদ্দীপক যদি বেঠিক হয় তাহলে কিন্তু সেটাকে রেসপন্স করলে কখনো শিক্ষা হয় না। সেই জন্যই শিক্ষাটা আমরা সবসময় চাইবো যে আমাদের যারা আমরা আছি প্রবীণ, যারা আমাদের পুরোনো আগের জেনারেশন এবং পরের জেনারেশন বা আরো আগের যে সমস্ত জেনারেশন, তারা যদি আহ ঠিকঠাক মতো আহ, পরস্পরের সাথে আমরা যদি মানে ইন্টারাকশন করতে পারি, পারস্পরিক বিভিন্ন ব্যাপারে আমরা যদি দেওয়া নেওয়াটা করতে পারি, তাহলে কিন্তু আমাদের মূল্যবোধটা কিন্তু ঠিক জায়গা থাকবে। জীবনে মানুষের মূল্যবোধ যদি সঠিক থাকে, তাহলে যেন মানুষ মানুষ মানে মানযুক্ত বস্তু। তো মানুষ সঠিকভাবে মানুষ তৈরি হওয়াটাই কিন্তু বড় কথা। আমি আমি এই এজিং এর বিশ্বাসী নই, কিন্তু আমি আমি নিজেকে কখনোই পুরো প্রবীণ ভাবি না এবং জীবনের শেষ দিন পর্যন্ত ভাববো না। কারণ আমি চিরনবীনই থাকতে চাই। কারণ আমরা চাই, হসলারও আমরা সবাই চাই, হসলার যারা প্রবীণ দিকে আমরা যারা বলে চিহ্নিত করছি, মানে প্লিজ ডোন্ট মাইন্ড, আমি কিন্তু খুব অনেস্টলি বলছি, কিছু কেউ মনে করবেন না। প্রবীণ হলে আমরা যদি যাদেরকে চিহ্নিত করছি, আমি মনে করি না তারা প্রবীণ। তাদের অ্যাক্টিভিটিস আমি দেখেছি। ওটা হচ্ছে আমি একটা পিকনিক পার্টিতে আমি গেছিলাম, সেখানে আমি দেখেছি, আমি অভিভূত যে তারা অনেক অনেক বেশি কিন্তু আজকের দিনের যারা যে সমস্ত ছেলেমেয়েরা যারা যে সমস্ত কালচার করে তাদের থেকে কোনো অংশে কম নয়, কিন্তু কালচারটার মধ্যে তফাৎ আছে। অর্থাৎ এই বিভিন্ন রকম যে আহ, মানে ক্রিয়াকর্ম এবং সেই অ্যাক্টিভিটিস গুলোর মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। তফাৎটা হচ্ছে ওই একই বললাম, যে দৃষ্টিভঙ্গি, মূল্যবোধে, ভাবনা চিন্তা, সমাজ তৈরির ক্ষেত্রে এবং সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মানুষের যে ভূমিকা, সেই ভূমিকাটা কিন্তু খসড়া খুব সঠিক পদ্ধতিতে পালন করে। এবং যার জন্য প্রথমেই আমি খসড়াকে একটা অভিনন্দন আমি লিখিতভাবে জানিয়েছিলাম, আবারও জানাই, যে বিষ্ণুপুর পৌরসভার সার্ধ শতবর্ষে খসড়াকে যেভাবে তারা রিকগনাইজ করেছেন এবং যেভাবে তারা মূল্যায়ন করেছেন এবং মানে পুরস্কৃত করেছেন, তার জন্য সত্যি এটা হজলা ডিজার্ভিং, হজলা এটা আহ মানে হজলার প্রাপ্য। এবং তার কর্মসূচি এবং তার কর্মকাণ্ডের জন্যই তার এটা প্রাপ্য। এবং সেক্ষেত্রে বিষ্ণুপুর পৌরসভা সঠিক নির্বাচন করেছেন এবং পৌরসভা তার জন্য কিন্তু আমাদের হজলার তরফ থেকে ধন্যবাদ প্রাপ্য তাদের। এবং যাই হোক, তার মানে হজলা একটা রাইট পাথে চলছে, সঠিক পদ্ধতিতে। এবং হজলা এবং শ্রদ্ধা বিভিন্ন রকম যে আপনাদের, আমি এর আগে একটা দিন একটা শুনছিলাম যে বিভিন্ন ইন্টারভিউ যেগুলো হয়, সেগুলোর মধ্যে দেখেছি যে প্রবীণ যারা, তাদের ইন্টারভিউ নিচ্ছেন। আমি শান্তনু গেলাম, ইন্টারভিউ নিচ্ছে, তো তিনি যেভাবে ব্যক্ত করছেন, অর্থাৎ তার নিজের জীবনটাকে তিনি যে লাইনে নিজে আজকে 73 বছর বয়সেও তিনি কিন্তু তার নিজের লাইন থেকে তিনি সরেননি। অর্থাৎ তার নিজের মূল্যবোধটাকে কিন্তু তিনি আঁকড়ে ধরে রেখেছেন বলেই কিন্তু সমাজে তিনি আজ প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠিত অর্থাৎ অর্থনৈতিক দিক দিয়ে নয়, প্রতিষ্ঠিত নিজের কাছে অন্তত এবং সমাজের কাছে, সমাজের মানুষের কাছে। অর্থাৎ মানুষের কাছে মানুষের গ্রহণযোগ্যতাটাই সঠিকভাবে তৈরি করার ক্ষেত্রে এই নবীন প্রবীণের একটা মেলবন্ধন ভীষণ দরকার। কারণ নবীনদের কাছ থেকে যেমন প্রবীণরা শেখে, প্রবীণদের কাছ থেকেও নবীনরা শেখে। তাই শিক্ষার তো কোনো শেষ নেই। আমরা সারা জীবন শিখি এবং সারা জীবন শিখেও আমরা কিন্তু শেষ শিক্ষায় পৌঁছাবো না। শিক্ষার তো শেষ নেই বলে পৌঁছানো যায় না, ইনফিনিটি। তো সেই সব কারণে কিন্তু আমাদের যে কর্মকাণ্ডগুলো চলছে, সেই কর্মকাণ্ডগুলোর মধ্যে দিয়ে এমনি নবীন প্রবীণ মেলবন্ধন হতে বাধ্য। এবং আমরা যারা অ্যাকচুয়ালি হসলার থেকে তারা যে সমস্ত জ্ঞান তারা আহরণ করছেন, যে সমস্ত শিক্ষা তারা আহরণ করছেন, তারা তাদের সংসার, তাদের সব মানে পারিপার্শ্বিক যে সমাজ, তার মধ্যে এটা যদি বিচ্ছুরিত হয়, তাহলে একটা সত্যিকারের সমাজ তৈরি হবে। এবং সত্যিকারের সমাজ তৈরি হলে সমাজে তো সর্বস্তরের মানুষই থাকেন, নবীন থাকেন, প্রবীণ থাকেন, এবং পুরুষ মহিলা, নারী পুরুষ শিশু, সবাইকার একটা সুন্দর সমন্বয় তৈরি করার মধ্যে দিয়ে একটা সামাজিক দিকটা, সামাজিক মূল্যবোধকে যদি আমরা ঠিক মতো মেনটেন করতে পারি, তাহলেই কিন্তু এই ধরনের একটা আলোচনা বা এই ধরনের এই হজলার যে কর্মকাণ্ড, সেটা কিন্তু সাফল্যমণ্ডিত হবে বা সার্থকতা পাবে। আমার তো এরকমই মনে হচ্ছে। আমি কত সময় নিলাম জানি না। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ স্যার, খুব ভালো বলেছেন। খুব ভালো লাগলো আপনি বললেন।
এরপর আমি চলে যাব রূপা ম্যাডামের কাছে। আর সকলকে অনুরোধ করব একটু সময়ে বলবেন, মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যে বলার চেষ্টা করবেন, কারণ অনেকজন তো আছেন। আর ভিডিওটা অবশ্যই একটু অন করবেন। রূপা ম্যাডাম, আপনি বলুন এই বিষয়ে কিছু। মিউট আছো? মিউটে আছেন। হ্যাঁ, আজকের টপিক হচ্ছে নবীন এবং প্রবীণদের মধ্যে পারস্পরিক শিক্ষা কতটা জরুরি। অ্যাকচুয়ালি নবীনরা তো এখন টেকনোলজি নির্ভর, মানে পারদর্শী ওরা টেকনোলজিতে, যেরকম কম্পিউটার আর স্মার্টফোনের একটা ক্লিকেই ওরা তো সারা বিশ্বের সাথে যোগাযোগ করে ফেলতে পারছে, এবং এক ক্লিকেই ওরা অনেক কিছু শিখেও নিচ্ছে। আর আমাদের তাই জন্য ওদের জীবনটা অনেক গতিশীল। হুম। আমরা যারা মনে করি যে ওরা সারাদিন কি করে ফোন নিয়ে, আদৌ পড়াশোনা কিছু করছে না, কিন্তু পড়াশোনার ধরনটা কিন্তু পাল্টে গেছে। আমাদের সময় যেটা ছিল, মানে আমরা এখন 50 ঊর্ধ্ব, সেই সময় ছিল একটু বই নির্ভর, বই থেকেই আমাদের যেটুকুনি জ্ঞান আমরা পেতাম, লাইব্রেরি থেকে এনেই হোক আর ওই বই খাতা ঘেটে। কিন্তু ওরা এখন এই স্মার্টফোন আর কম্পিউটারে, মানে যা ইন্টারনেটে যে সমস্ত খবরাখবর, সবসময় যে ওরা খেলছে তা নয়, ওরা কিন্তু আমরা একটা বই পড়ে জানতে পারতাম, ওরা কিন্তু অনেক বেশি জানে এখনকার দিনের ছেলে মেয়েরা। আমার যেটা মনে হয় ওদের নলেজটা কিন্তু অনেক ভাস্ট। তাই জন্য ওরা ওই পুঁথিগত বিদ্যায় বিদ্যার উপর শুধু নির্ভরশীল নয়। ওই জন্যই ওরা কিন্তু অল্প বয়স থেকেই দেখো কি সুন্দর ইন্টারভিউতে ক্লিক করে ওরা কিন্তু ভালো চাকরি বাকরিও করতে পারছে, ওই কারণেই যে বিভিন্ন দিকে ওরা নিজেদেরকে মানে করতে পারে। আর আমরা যারা 50 ঊর্ধ্ব, তাদের অভিজ্ঞতা বলতে তো এখন শিক্ষাগত যোগ্যতাটা যদি বাদ দিই, এছাড়া হচ্ছে আমাদের হচ্ছে পুঁজি বলতে আমাদের অভিজ্ঞতা, তা যেটা আমরা আমাদের জীবনের মূল্য দিয়ে আমরা সেটাকে অর্জন করেছি, সেটা আমরা ওদের সাথে শেয়ার করতে পারি, যে এই পথটা হয়তো ওদেরকে দেখাতে পারি, যেটা আমরা আমাদেরকে মানে ফেস করতে হয়েছে প্রবলেমটা, তারপরে আমরা সেই শিক্ষাটা পেয়েছি। একজন প্রবীণ হিসাবে আমি নবীনকে হয়তো সেই পথটা বলতে পারি যে তুমি তাহলে এইটা করো না, এইটা করলে এটা, তাহলে এই পথটা ম্যাক্সিমাম আমি ওদেরকে ডিটেক্ট করে দিতে পারি যে আমার অভিজ্ঞতা থেকে, যাতে আমি যে সম্মুখীনটা হয়েছিলাম তোমাকে যেন সেই সম্মুখীনটা না হতে হয়। আর নবীনরা যে একটু চাকচিক্যের দিকেই বেশি ঝোঁকে সবসময়, তা সেটাও আমরা ওদেরকে বোঝাতে পারি যে চাকচিক্যটাই তো জীবনের শেষ নয়, কেননা আবার, এবং এটাও ব্যাপার যে চাকচিক্যটা স্থায়ী নয়, দীর্ঘস্থায়ী নয়, ওটা খুব অল্প দিনের জন্য এবং এটা ক্ষণস্থায়ী। তাই জন্য আমাদের যে নবীনদের উচিত, প্রবীণদের উচিত এই তাদের মধ্যে ইনার কনসেপ্টটা একটু জাগ্রত করে দেওয়া, যে তোমরা যেটা ভাসছো সেই ভাষাটাও আবার ঠিক নয়। যদিও গ্লোবালাইজেশনে আমরা এখন বিশ্বাসী, অতএব ওরা তো বাইরের যিনি প্রযুক্তি যখন নিচ্ছে, আমার ছেলে মেয়ে খুব স্মার্ট, সেটা যখন আমার খুব গর্বের ব্যাপার, তাহলে বাইরের কালচারকে যখন ওরা অ্যাকোয়ার করছে, তখন আমাদের সেটাকেও আবার একটু মেনে নিতে হবে। কেননা আমরা বলছি গ্লোবালাইজেশন, তাহলে পোশাকেও আমাদেরকে, তাহলে সেই স্বাধীনতাটাও আমাদেরকে সেইভাবে দেখতে হবে, যে বাইরের দেশে তো হাফ প্যান্ট হট প্যান্ট পরে ঘুরে বেড়ালেও তো কোনো সমস্যা হয় না, কেউ তার দিকে তাকায়ও না, মাঝরাস্তায় ঘুরে বেড়ালেও কেউ তার দিকে তাকায় না, তাহলে আমাদের এখানেই বা কেন এটা একটা সমস্যা হবে, তাই না? তা যাই হোক, তা বেল বেজে গেছে, আমিও ইতি টানবো। হসলাতে এসেই তো প্রত্যক্ষ প্রমাণ কিভাবে নবীনরা আমাদেরকে, প্রবীণদেরকে মানে যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদেরকে উৎসাহিত করছে। এবং আমরাও নিশ্চয়ই এই যে বিভিন্ন টপিকস বলো, বিভিন্ন আমাদের ক্রিয়াকলাপের মাধ্যমে আমরাও তাদেরকে মানে আমরা যতটুকুনি আমাদের যা সেটাও আমরা সরানোর চেষ্টা করছি। তবে একটা জিনিস আমি যেটা দেখেছি, আগেকার আমাদের সময় কিন্তু একে অপরকে কিন্তু যে শিক্ষাটা যার আছে সহজে কিন্তু বিলত না। হ্যাঁ, মানে এখনকার প্রজন্ম কিন্তু বেশ শেয়ারিং ব্যাপারটা কিন্তু তারা নিজেরা নিজেদের মধ্যে করে, যদিও ঘরেতে কেউ কারোর সাথে অতটা শেয়ার করে না, মা বাবাকে অতটা হয়তো সবাই বলে ও ঠিক আছে করে নেবো, কিন্তু বাইরে কিন্তু আমি দেখেছি ওরা কিন্তু অনেক বেশি অ্যাডজাস্টেবল, এবং আমাদের মতো ওরা অত মানে কি বলবো, ওরা অনেক অ্যাডজাস্টেবল, নিজেরা স্বামী স্ত্রীর মধ্যেও অনেক অ্যাডজাস্টেবল, এবং শেয়ারিং এর ক্ষেত্রেও আমি দেখেছি অনেক বেশি কমফোর্ট ওরা ভালো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাহ, খুব সুন্দর, দারুণ বলেছেন, দারুণ।
অসাধারণ। আচ্ছা, এরপর আমি সুনৃতা ম্যামকে অনুরোধ করব আজকের বিষয়টি নিয়ে কিছু বলার জন্য। মিউটে আছেন ম্যাডাম, মিউটে আছেন। আনমিউট করুন ম্যাম, মিউটে আছেন। সরি, ভেরি সরি। বলছি যে আমি খুব একটা বাকপটু নই, কিন্তু তবুও একটু চেষ্টা করছি বলার মতো, কারণ বিষয়টা খুব প্রাসঙ্গিক এবং মানে পছন্দের বিষয়। মানে একটা কথা শোনা যায় যে একজন পিতা সে 20 মিনিটের রাস্তা হেঁটে যায় 20 টাকা বাঁচানোর জন্য, কিন্তু পুত্র 20 মিনিট বাঁচানোর জন্য 20 টাকা খরচ করে সেই রাস্তাটুকু গাড়িতে যায়। দুজনেই কিন্তু ঠিক, যে যার কালের নিরিখে দুজনেই অবস্থাটাই কিন্তু ঠিক আছে। কারণ পিতার কাছে যখন পুত্রকে লালন পালন করার জন্য যে 20 টাকা তখন বেশ দামি ছিল, এখন পুত্র যখন উপযুক্ত হয়ে গেছে তখন সে চাইছে সময়টাকে ধরার জন্য সে একটুখানি বেশি খরচ করতে সে পিছপা হয় না। এই যে মানসিকতার এই যে জেনারেশন গ্যাপে এই মানসিকতাটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আমরা যেটাকে আমরা ভাবতাম যে আমরা অনেক কৃচ্ছ সাধন করছি, অমুক অমুক করছি, ছেলেকে থেকে মানুষ করছে, ওরা মানে বুঝে গেছে যে এই বিনা কারণে কৃচ্ছ সাধন করে কিছু লাভ নেই। সেই সময়টুকু আমি যদি আমার কাজের মধ্যে নিবেশ করি তাহলে পরে আমি এই কৃচ্ছ সাধন করার আমার প্রয়োজন থাকবে না, আমি সেটুকু অর্জন করতে পারবো। এই জিনিসটা ওদের মধ্যে এসে গেছে অনেক ছোটবেলা থেকেই। ওরা ভীষণ প্র্যাকটিক্যাল। আমরা যেটা ছিল আমাদের অনেক কিছু যেটা, আর সবাই ভাবে যে আমাদের সময়টা ছিল একেবারে গোল্ডেন টাইম, যে আমাদের ছোটবেলা বাবার কাছেও শুনেছি, তিনি হয়তো তার বাবার কাছেও শুনেছেন, মানে আমরা ভাবি যে আমার কি দিন পড়লো, এই মানে ছেলে মেয়ে নির্বিশেষে এখন এইগুলো ধারণাগুলো পাল্টাতে হবে। কারণ যুগ যখন পরিবর্তন হয় তখন সবটাকে নিয়েই হয়। এবং আবার আগের পূর্ববর্তী বক্তা রূপা যখন বললেন যে গ্লোবালাইজেশন যুগ যখন, তখন আমাদের সারা পৃথিবীর প্রভাবটা আমাদের উপরে পড়বে। সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছুটা মানিয়েই নিতে হবে। মানে পুরো পৃথিবী যেভাবে চলছে আমরা তার ব্যতিক্রম হতে পারবো না কখনোই। তো আর যেটা আমাদের কাছ থেকে ওরা শিখেছে যে মূল্যবোধ, আমাদের ছোটবেলায় যেমন সবার সাথে সবার হৃদ্যতা ছিল, এখন ওদের নানা কারণে এই জিনিসটা মানে আটকে গেছে। কারণ ওরা অনেকটা দূরে থেকে গেছে, মানে কাজের জন্যই হোক। আমার ছেলে যেহেতু বাইরে থাকে, আমি ওর দিকটা থেকে বলছি, আমরা যেভাবে আত্মীয় স্বজন সবার সঙ্গে মিলে মিশে থেকেছি, ওরা সেই জিনিসটা পায়নি। কারণ ততদিনে এই যে একান্নবর্তী পরিবারের যে ধারণাটা, এটা গেছে বদলে। মানে অনেক ক্ষেত্রে আছে, কিছু কিছু জায়গায় আছে, সেটা কিন্তু খুব মানে তারা এখন উদাহরণ হিসেবে আছেন। আমার মানে সাধারণত ইউনিট ফ্যামিলি, ওরা একা একা মানুষ হয়েছে, যার জন্য ওদের যে মানে মানসিক গঠনটা হয়ে গেছে, ওরা একটুখানি নিজেদের বন্ধুদেরকে যতটা হৃদ্যতার সঙ্গে গ্রহণ করে, সেরকম ভাবে তারা কিন্তু আত্মীয় স্বজনকে সেই জায়গায় বসাতে পারেনি। আমাদের আচ্ছা, বেল বেজে গেছে, আর একটু শেষ করব। আর হ্যাঁ, আমাদের শেখানো দরকার হলো ওদের কাছে মূল্যবোধ, আর আমাদের ওদের কাছে শিক্ষা গ্রহণ করার হলো এই যে সময় জ্ঞান এবং একটা একনিষ্ঠ ভাব আর কি, যে অনেক কিছুর মধ্যে থেকেই এই যে থেকেই ওরা নিজের এটা মানে নিজের কিভাবে নিজের উন্নতি হয়, কিভাবে আপডেটেড থাকতে হয়, সেই জিনিসটা ওরা খুব ভালো মানে জেনে গেছে এবং সেটা করে দেখাচ্ছে। আর হ্যাঁ, ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, বিশেষ করে ইন্টারনেটের এইসব ব্যবহার ট্যাবহারগুলো ওদের কাছে সবকিছু। কালকে আমার ছেলের সঙ্গে কথা বলতে পারলাম না, ও আমাকে বললো যে সোলার প্লেয়ার হচ্ছে, এই জন্য স্যাটেলাইটের কানেকশন একটুখানি হচ্ছে, অসুবিধা হচ্ছে, পরে অন্য সময় এটা থেমে যাবে, তারপরে তোমার সঙ্গে কথা বলবো। যে এই যে আন্তর্জাতিক বিষয়, মানে আন্তর্জাতিক যে মহাজাগতিক বিষয়গুলো ওরা খুব নখদর্পণে রেখেছে, এবং সেটার প্রয়োগও ওরা জানে যে কিভাবে কি কথার সমাধান হয়ে যায়। ওদের কাছ থেকে আমাদের এখনো শেখার আছে,
আর আরেকজন পূর্ববর্তী বক্তা যেটা বলছে নবীন আর প্রবীণের কিছু মানে তফাৎ থাকে না, ওই তোমায় মিল আমায় মিলেই এমনি বহে ধারা, এই ধারাটাই চলুক। আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাহ, খুব ভালো বলেছেন ম্যাডাম। অল্প সময়ের মধ্যে খুব সুন্দর আপনি বক্তব্যটা মানে গুছিয়ে বলেছেন। এরপর আমি অনুরোধ করব দেবশ্রী ম্যামকে বলার জন্য। দেবশ্রী ম্যাম মিউটে আছেন। হ্যাঁ, ভিডিওটা অন রাখবেন, কারণ ভিডিওটা অন রাখলে আমাদের একটু সুবিধা হয়। আচ্ছা, আজ আমাদের আলোচ্য বিষয় নবীন আর প্রবীণ প্রজন্মের মধ্যে পারস্পরিক শিক্ষা কতটা জরুরি এবং কিভাবে সেটা বৃদ্ধি করা যায়। তো আমি একটু আগের থেকে বলি, বিগত দিনগুলিতে নবীন এবং প্রবীণ প্রজন্মের মধ্যে পারস্পরিক শিক্ষা নিয়ে এখনকার মতো কোনো ভাবনা চিন্তা ছিল না। তখন একান্নবর্তী পরিবারে প্রথাগতভাবে নবীনরা প্রবীণদের অনুগামী ছিল। বাড়ির বয়স্ক মানুষদের শিক্ষা দীক্ষা আচার আচরণ নবীনরা অনুসরণ করত। কাজেই তাদের পারস্পরিক শিক্ষার মধ্যে কোনো সংঘাত ছিল না। কিন্তু বর্তমান যুগের সমাজে নবীন আর প্রবীণরা যেন দুটি ভাগে ভাগ হয়ে গেছে। তাদের শিক্ষা সংস্কৃতি আচার আচরণে মিল খুঁজে পাওয়া যায় না। বর্তমান যুগে ছোট পরিবারে বাবা মায়ের একটি বড়জোর দুটি সন্তান থাকে। এই সন্তানেরা অন্যের কথা ভাবতে শিখে না, ভবিষ্যতে স্বার্থপর মানুষে পরিণত হয়। এক্ষেত্রে মনে আসে আগের দিনে একান্নবর্তী পরিবারে অনেকগুলি বাচ্চা একসঙ্গে মানুষ হওয়ার জন্য তারা একে অন্যের প্রতি সহানুভূতিশীল ও যত্নবান হওয়ার শিক্ষায় শিক্ষিত হতো। তাদের মধ্যে স্বার্থপরতা দেখা যেত না। কিন্তু মানে অতি আধুনিক কালে নবীন আর প্রবীণদের মধ্যে এই পারস্পরিক শিক্ষা যথেষ্ট বেড়েছে, যার ফলে এই মেলবন্ধনের ফলে এই সমস্যাটা আমার মনে হয় অনেক দূর হয়েছে। এই কথা বলার অপেক্ষা রাখে না যে নবীন ও প্রবীণ প্রজন্মের মধ্যে পারস্পরিক শিক্ষার বোঝাপড়া অত্যন্ত জরুরি। উভয়ের মধ্যে পারস্পরিক শিক্ষা না থাকলে কখনোই সুস্থ সুন্দর সমাজ গড়ে উঠতে পারে না। দুটি বিপরীতধর্মী শিক্ষা রুচি সংস্কার কখনোই একটি সুন্দর সুস্থ সমাজের পূর্ণতা দিতে পারে না। উভয় প্রজন্মের মধ্যে পারস্পরিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এটি উভয় প্রজন্মের মধ্যে সমানভাবে মূল্যবান, কারণ এটি জ্ঞান অভিজ্ঞতা এবং মূল্যবোধের একটি সুন্দর বিনিময় ঘটায়। নবীন প্রজন্ম প্রযুক্তির দিক থেকে প্রবীণদের সহায়তা করতে পারে এবং প্রবীণ প্রজন্ম তাদের জীবন অভিজ্ঞতা নীতি এবং সংস্কৃতির জ্ঞান নবীনদের সাথে শেয়ার করতে পারে। এই পারস্পরিক শিক্ষা বৃদ্ধি করার জন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। পারিবারিক যোগাযোগ ও বন্ধন, পরিবারে একসাথে সময় কাটানো, আলোচনা ও গল্প শেয়ার করার মাধ্যমে নবীন ও প্রবীণদের মধ্যে সম্পর্ক গভীর করা যেতে পারে। স্কুল কলেজ বা সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানে এমন কর্মসূচি চালু করা যেতে পারে যেখানে নবীন ও প্রবীণ প্রজন্ম একসাথে কাজ করতে পারে, যেমন প্রযুক্তি শিক্ষা ক্লাস, গল্প বলার সেশন বা সাংস্কৃতিক অনুষ্ঠান। নবীন প্রজন্ম প্রবীণদের সাহায্য করার জন্য স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে পারে, যেমন দৈনন্দিন কাজগুলোতে সহায়তা করা বা প্রযুক্তি ব্যবহারে সাহায্য করা। একইভাবে প্রবীণ প্রজন্ম তরুণদের জীবন দক্ষতা এবং মূল্যবোধ শেখাতে পারে। ডিজিটাল মাধ্যমগুলো ব্যবহার করে প্রবীণরা তাদের অভিজ্ঞতা ও জ্ঞান শেয়ার করতে পারেন এবং নবীনরা তাদের প্রযুক্তিগত দক্ষতা ব্যবহার করে প্রবীণদের সামাজিক মাধ্যম এবং অন্যান্য ডিজিটাল টুলস ব্যবহার শেখাতে পারেন। নবীন ও প্রবীণদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলার জন্য বিভিন্ন কার্যক্রম আয়োজন করা যেতে পারে,
যেমন মেন্টরশিপ প্রোগ্রাম। শেষ করব, কতটা যেখানে আছে? আরেকটু, হ্যাঁ বলুন। যেখানে প্রবীণরা তরুণদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে গাইড করতে পারেন। এই ধরনের পদক্ষেপগুলি উভয় প্রজন্মের মধ্যে একটি সুন্দর সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে, যা সমাজের সামগ্রিক উন্নয়নে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের হসলা এটির একটি প্রকৃষ্ট উদাহরণ। এখানে শেষ করছি। বাহ, খুব সুন্দর বলেছেন, খুব সুন্দর তৈরি করেছেন। এরপর আমি ডেকে নেব তৃপ্তি ম্যাডাম। নমস্কার, শুভ সন্ধ্যা। হসলার সমস্ত মেম্বারকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকের টপিক হচ্ছে নবীন এবং প্রবীণ প্রজন্মের মধ্যে যে পারস্পরিক শিক্ষা কতটা জরুরি এবং সেটা কিভাবে বৃদ্ধি করা যায় সেই নিয়ে আছে। তো প্রথমেই বলবো, নবীন এবং প্রবীণ প্রজন্মের মধ্যে পারস্পরিক শিক্ষা অত্যন্ত জরুরি, কারণ এটা সমাজের মেধা, জ্ঞান এবং অভিজ্ঞতার ধারাবাহিকতা রক্ষা করে। আর নবীন প্রজন্ম প্রযুক্তিগত দক্ষতা, নতুন ধারণা আর উদ্ভাবনী যে চিন্তাধারার যে অধিকারী, যা প্রবীণ প্রজন্মের জন্য নতুন কিছু শেখার সুযোগ করে দেয়। আর অন্যদিকে প্রবীণ প্রজন্মের কাছে আছে জীবনের অভিজ্ঞতা, আছে সংস্কৃতি, আছে মূল্যবোধ, যা নবীনদের জন্য একটা দিক নির্দেশনা হিসাবে কাজ করতে পারে। এবার পারস্পরিক শিক্ষা বৃদ্ধি করার জন্য কিছু উপায় আছে, যেমন হচ্ছে আলোচনা এবং মত বিনিময় সেশন, যেটা বিভিন্ন জেনারেশনের মধ্যে আলোচনার সেশন আয়োজন করা যেতে পারে, যেখানে তারা নিজেদের অভিজ্ঞতা এবং নতুন নতুন জ্ঞান শেয়ার করতে পারে। এই ধরনের যেমন বিভিন্ন রকম ক্লাব তৈরি করা যেতে পারে, যেখানে সবাই অংশগ্রহণ করে। তো হসলার মতো সংস্থা এটা কিন্তু করে থাকে। 2 নম্বর হচ্ছে মেন্টারশিপ প্রোগ্রাম, যেটা হচ্ছে প্রবীণ ব্যক্তিদের মেন্টার হিসাবে নির্ধারণ করা যেতে পারে, মানে যারা নবীনদের দিক নির্দেশ দেন এবং পরামর্শ দেন, যার মাধ্যমে নবীনরা তাদের মধ্যে বুদ্ধিমত্তার যোগ্যতা বৃদ্ধি পাবে, সেই জন্য এটাও হসলা করে থাকে। 3 নম্বর হচ্ছে সাংস্কৃতিক এবং পারিবারিক মূল্যবোধের ওপর জোর। পারিবারিক গেট টুগেদার এবং সামাজিক যে কার্যকলাপের মাধ্যমে প্রবীণ এবং নবীনদের মধ্যে যে সংযোগ স্থাপনটা করা যেতে পারে, যেখানে তারা মানে নিজেদের সংস্কৃতি এবং মূল্যবোধটা শেয়ার করতে পারে। তো এই যে গেট টুগেদারটা যেটা হচ্ছে আমাদের নবদ্বীপটা করা হয়েছে, আবার অযোধ্যা সারনাথের ব্যবস্থা করা হয়েছে। 4 নম্বর হচ্ছে টেকনোলজি ভিত্তিক একটা শিক্ষা। নবীন প্রজন্মের প্রযুক্তিগত দক্ষতাটা খুব বেশি, সেই জন্য শেয়ার করা যেতে পারে, কিন্তু এখনকার বাড়ির ছেলেমেয়েরা সময় পায় না। তো সেই নতুন প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগটা করে দেয় প্রবীণদের। তো সেই মোবাইল প্রশিক্ষণ, এটাও আমাদের হসলা করিয়ে থাকে, হাতে ধরে শিখিয়ে থাকে, যার জন্য বাড়িতে বসেই সবকিছু বয়স্ক মানুষরা করতে পারেন। এবার স্বেচ্ছাসেবামূলক কাজ, নবীন এবং প্রবীণ প্রজন্মকে একসাথে স্বেচ্ছাসেবামূলক কাজে অংশ নিতে উৎসাহিত করা যেতে পারে। এটা পারস্পরিক বোঝাপড়া এবং সম্মানের পরিবেশ তৈরি করতে সহায়ক হবে। এই ধরনের কার্যকলাপের মাধ্যমেই মানে নবীন আর প্রবীণের মধ্যে একটু সুস্থ সহযোগিতামূলক একটা সম্পর্ক তৈরি করা সম্ভব, যেটা আমাদের সমাজের উন্নতির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে নবীন এবং প্রবীণের দূরত্ব বাড়ায়, মানে নবীন প্রজন্মদের যে নোংরা মানসিকতা একটা প্রকাশ পাচ্ছে, সমাজ আরো অসুস্থ এবং ইনসিকিউরিটি ফিল করছে, যেটা সমাজের পক্ষে খুবই বিপজ্জনক। তার জন্য নবীন এবং প্রবীণ প্রজন্মকে পারস্পরিক শিক্ষাটা অত্যন্ত জরুরি। সবশেষে বলি, আমাদের যে হসলা স্টার্টআপ অর্গানাইজেশন আছে, সেখানে প্রবীণদের মেন্টার হিসেবে রাখা হয়েছে সুপরামর্শ প্রদানের জন্য। এখানে নবীন এবং প্রবীণের আলোচনার মতো জিনিস সেশন রাখা আছে, সাংস্কৃতিক এবং পারিবারিক মূল্যবোধের উপর জোর দেওয়া হয়েছে, টেকনোলজি ভিত্তিক শিক্ষাকেও নবীনরাই প্রবীণদের শেখান, আবার স্পিরিচুয়াল দিক দিয়ে আলোচনা, গীতাপাঠ, যার মধ্যে মানে আধ্যাত্মিক উন্নতি করলে আমাদের সমাজটা আরো ভালো হবে। এই হসলা এইভাবেই শিক্ষা বৃদ্ধি করে চলেছে। আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। বাহ,
খুব সুন্দর আপনি বললেন, খুব সুন্দর লিখেছেন বিষয়টা নিয়ে। আচ্ছা, এরপরে আমি রুনু ম্যাডামকে অনুরোধ করবো। রুনু ম্যাডাম, আপনি কিছু ভেবেছেন? মিউটে আছেন। দিদি আমি একটুখানি বলবো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। রুনু ম্যাম, আপনি স্পিকারটা খুলুন। মিউটে আছেন, স্পিকারটা খুলুন, অডিওটা খুলুন, অডিওটা একদম প্রথমে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, বলুন ম্যাডাম। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছো? হ্যাঁ, আপনি কিছু বলবেন এই বিষয়টার উপরে? হ্যাঁ, আপনি এই বিষয়টার উপরে কিছু বলবেন? আমি তো এমনি প্রস্তুত নেই, তবে কিছু একটু বলতে চাই। আচ্ছা, বলুন। হ্যাঁ, তো এই হোসলায় যে আলোচনাটা করেছে, এটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা টপিকস। কারণ নতুন আর এই প্রবীণ আর নবীন নিয়ে এই মানে যুগ যুগ ধরে এর একটা চলে আসে। কারণ প্রবীণরা সবসময় মনে করে যে আমরাই ঠিক আর নবীনরা ভুল। এটা হচ্ছে আজ বলে না, অনেক আগের থেকে এরকম একটা চলে আসছে। কিন্তু তখন এটা ছিল কি, একান্নবর্তী পরিবার ছিল, মানুষ সবাই একসাথে থাকতো, তখন অতটা প্রবীণদের উপরে নবীনরা অতটা নিজেদের বক্তব্যটা পেশ করতে পারতো না। যেটা প্রবীণরা বলতেন সেটাই তারা মেনে নিতেন। কিন্তু এই নতুন প্রজন্মে মানুষ দেখা যাচ্ছে যে নবীনরা মানে যেটা পারফেক্ট, যেটা মানে সত্যি সত্যি এটা উচিত, ওদের মধ্যে এই জিনিসটা কিন্তু খুব বেশি মানে পজিটিভ নিয়ে এসছে। ওরা সব সময় যেটা করে, হয়তো ব্যতিক্রম আছে, কিন্তু তবু নবীনদেরকে, সেই জন্য প্রবীণদেরকে অনেক কিছু নবীনদের যেসব কার্যকলাপ, সেইগুলোকে নিজেদেরকে সংযোগ করে তাদের সাথে একসাথে জুড়ে, এবং যেটা তাদের ভুল, যেটা তাদের সেটাকে মানে একটা আন্তরিকতার সাথে তাদেরকে মানে বুঝিয়ে দিয়ে, তাদেরকে আমরা যদি করে নিই, তারা খুব সহজে কিন্তু প্রবীণদের সাথে মানে মিশে যেতে পারে। আর এই প্রবীণ নবীনের এই যে মেলবন্ধন, এটা তো হোসলা আমাদেরকে খুব ভালোভাবেই দেখিয়েছে যে প্রবীণদেরকে নবীনরা কিভাবে সহযোগিতার মাধ্যমে মানে তাদের নিয়ে আসছে। তেমনি নিজের নিজের পরিবারের মধ্যেও যদি নবীন আর প্রবীণের এই যে পার্থক্য, যে ওরা যা কিছু করছে ওদের ভুল, আমরা যা কিছু করছি আমাদের ঠিক, এই একটা যে জিনিস কাজ করে, যে এই এটা কেন করলি, ওটা কেন করলি, এই জিনিসটা না করে যদি কিছুটা যদি আমরা সেখানে নিজেদেরকে অ্যাডজাস্ট করি, বা ওদের অনেক কিছু ভুল ত্রুটি দেখে যদি মানে সঙ্গে সঙ্গে নাক টাক না তুলে মানে আমি ওদের সাথে সহযোগিতা করি, ওরা অনেক বেশি মানে আমাদের সাথে সংযোগ রাখতে চেষ্টা করবে। তো এই মেলবন্ধনটা একটা অন্য জিনিস, আর শিক্ষা দীক্ষাটা একটা অন্য জিনিস। মেলবন্ধন যখন তাদের দুজনদের মতের মধ্যে পার্থক্য এসে যায়, তখন এই মেলবন্ধনের ঘাটতি ঘটে। কিন্তু যখন পার্থক্যটা আমরা যদি নেগেটিভ দিয়ে যদি না বলি, আমরা যদি মনে করি যে পজিটিভ দিয়ে তাদেরকে যদি শেখাবার চেষ্টা করি, তাহলে তারা সেই জিনিসটাকে অনেক বেশি বুঝতে পারে। আর ওরা এত বেশি অ্যাডভান্স, আর এত বেশি নবীনরা অ্যাডভান্স, বা নবীনদের এত বেশি ওরাই আমাদের সংকীর্ণ মানসিকতা বা এই ছোটোখাটো জিনিসগুলোকে নিয়ে ওরা মোটেই মাথা ঘামাতে চায় না। ওরা সেই জন্য খুব শর্টে কথা বলে, আর খুব স্পষ্ট কথা বলে, বা যেটা হ্যাঁ বাটা সেটা হ্যাঁ, যেটা না সেটা না। তো এই আর আমাদের মধ্যে প্রবীণদের মধ্যে আগে কি ছিল, আগেও আমাদের যারা প্রবীণ ছিলেন তারা আমাদেরকে যা বলতেন, এই এখানে এইটা করো, আমরা ওইটাই করতাম। আমাদের তখন কোনো নিজস্ব একটা যে মতবাদ, নিজের একটা ধারণা বা নিজের একটা শিক্ষা, এটার থেকে আমরা কিন্তু জানলেও সেটাকে অনেক সময় আমরা প্রতিবাদ করিনি। কিন্তু এখনকার জেনারেশনে ছেলেমেয়েরা বলতে শিখেছে, জানতে শিখেছে, যে দেখো, তারা ভালো করে বুঝিয়ে দেয়, মা এটা কিন্তু এটা নয়, কি ঠাকুমা তুমি কিন্তু এটা করছো। এই 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 জন্য আমি এই প্রজন্মকে অনেক শ্রদ্ধা করি। কারণ খারাপ ভালো মন্দ মিলিয়ে সব যুগে সব জায়গায় আছে। সুতরাং প্রবীণ এবং নবীন দুজনকেই তাদের নিজস্ব মতধারাকে
প্রবীণদের কাছে উত্থাপন করে এবং প্রবীণদের নবীনদের কাছে উত্থাপন করে সেটাকে সুন্দরভাবে একটা সমাজ সৃষ্টি করা অবশ্যই যায়। সেটা প্রথম কিন্তু বাড়ির থেকেই তৈরি হওয়া উচিত, কারণ বাড়িতেই ছেলেমেয়েরা বেশি থাকতো। কিন্তু এখন যুগে এইটা হয়েছে কি, কর্মসূত্রে তারা যেহেতু বাইরে চলে যাচ্ছে, সেই জন্য বাড়ির মানুষের সাথে সংযোগটা ওদের অনেক কমে যাচ্ছে। সেই কারণে ওরা বাড়ির মানুষের সেই কখন স্কুল কলেজে পড়তো তখন যেই কাল দেখে গেছে, তারপরে তারা তাদের সঙ্গে বসে ভালো করে 1 ঘন্টা 2 ঘন্টা কোনো কথাবার্তা বলতে পারে না, বা গল্পগুজব করাও হয় না, কি কোনটা ভালো মন্দ করা ওইসব হয় না। সেই কারণে তারা অনেক সময় বাড়ির কালচার অনেক কিছু হয়তো জানে না। কিন্তু সংস্কার এমন একটা জিনিস যেটা মানুষের ছোটবেলায় ঢুকে গেলে সেই সংস্কার তারা কিন্তু কোনোদিনই ছাড়তে পারে না। হয়তো উল্টো পথে কিছু সময়ের জন্য যেতে পারে, কিন্তু সেই সংস্কারের ইয়েতে আবার তারা কিন্তু নিজেদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসতে পারে। আর প্রবীণ নবীন দুজনের সহযোগিতা, ভালোবাসা, শ্রদ্ধা, দুজনদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, এইটা নিয়েই এই মেলবন্ধন তৈরি হতে পারে, যেটা আমাদের খোসলার মধ্যে সমস্ত নবীন প্রবীণ এবং খোসলার যেসব নবীন মানে কর্মীরা আছে তাদের আন্তরিকতা, তাদের ভালোবাসা, সেই জন্য না খোসলা আজ এত উপরে উঠতে পেরেছে। তারা যে অত সুন্দরভাবে প্রবীণদের সাথে একটা সহযোগিতা করে স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে তাদেরকে সমস্ত জিনিস শেখায়, তাদেরকে সমস্ত কিছু মানে তাদের বক্তব্যকেও তারা প্রাধান্য দেয়। এই কারণে খোসলা কিন্তু একটা মানে কি বলবো, নবীন আর প্রবীণের মেলধনের একটা প্রকৃষ্ট উদাহরণ। এবং এইভাবেই সবারই বাড়িতেই সবাই যদি এইভাবেই মানে প্রবীণ নবীনরা নবীনদেরকে যদি অবহেলা না করে, তাদের সমস্ত কিছু না দেখিয়ে তাদের সাথে আমরা প্রবীণরা যদি সহযোগিতা করি, তাহলে একটা সুন্দর সমাজ গড়ে উঠবে। এইটুকুই আমার বক্তব্য। থ্যাংক ইউ ম্যাডাম, খুব ভালো বলেছেন আপনি। মানে প্রিপারেশন না নিলেও আপনি মন থেকে যে কথাগুলো বলেছেন খুব ভালো লাগলো শুনতে। আচ্ছা গার্গী, হ্যাঁ বলুন। আমি বলছি যে সকলকার বলা শেষ হলে আমি একটু কথা তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তো সেটা আমাকে বলতে দিও। হ্যাঁ, আগে তুমি এটা করে নাও। হ্যাঁ, আচ্ছা, এরপর আমি লক্ষ্মী ম্যাডামকে বলবো। ম্যাম আপনি কিছু যদি বলেন এই টপিকটা। বলবো? হ্যাঁ বলুন, একটু ভিডিওটা অন করে নেবেন। আচ্ছা ঠিক আছে। নবীন এবং প্রবীণ প্রজন্মের মধ্যে পারস্পরিক শিক্ষা অত্যন্ত জরুরি, কিন্তু দুই প্রজন্মের চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা। শিক্ষা দুটি প্রজন্মের মধ্যে সেতুবন্ধন তৈরি করে, অভিজ্ঞতা ও জ্ঞানের আদান প্রদানে সমাজের অগ্রগতি উন্নয়নে সহায়ক। প্রাচীনে কালে বহু তথ্য প্রবীণদের কাছে আছে, বহু বছরের অভিজ্ঞতা ও জ্ঞান, যা নবীনদের কাছে খুবই মূল্যবান সম্পদ। নবীন প্রজন্মের মধ্যে আছে উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তি, আধুনিক চিন্তাধারার সাথে কিভাবে মানিয়ে চলবো তার একটা ক্ষমতা প্রবীণদের শেখায় তার সুযোগ। প্রবীণদের অভিজ্ঞতা আর নবীনদের অগ্রগতি চিন্তাধারার মিশ্রণে একটি শক্তিশালী সমাজ গড়ে তুলতে সাহায্য করে। পরিবার সদস্যদের সাথে নিয়মিত গল্প এবং আলোচনার মাধ্যমে একে অপরের থেকে কিছু শেখার সুযোগ পায়। প্রবীণদের অভিজ্ঞতা থেকে নবীনরা শিখতে পারে ভবিষ্যতে তারা কিভাবে চলবে তার সিদ্ধান্ত নেওয়ার সাহায্য পাবে। শিক্ষার মাধ্যমে সামাজিক সংহতি বৃদ্ধি পায়। নবীন ও প্রবীণদের মধ্যে সম্মান ও ভালোবাসার বন্ধন গড়ে ওঠে। নবীনদের কাছ থেকে প্রবীণরা আধুনিক প্রযুক্তি ও নতুন বিষয়গুলি সম্পর্কে শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করে। দুই প্রজন্মের মধ্যে যোগাযোগ
ও শিক্ষার আদান প্রদান দিয়ে মধ্যে দিয়ে সমাজকে কিভাবে উন্নত করে পথে এগিয়ে নিয়ে যাবে, উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে দুজনের মানে সম্পর্কের সাথে আলোচনা করে। তবে আমরা এইটুকুই আমার বক্তব্য রইল। তবে হোসলার জন্য আজ আর আমরা প্রবীণ নেই, নবীন হয়ে গেছি, চির সবুজই থাকতে চাই। জয় হোসলা, হোসলার জয় হোক। খুব সুন্দর বলেছেন, ঠিক আছে। কম সময়ের মধ্যে খুব সুন্দর লিখেছেন, দারুণ। আমি তেমন তো তার মতো পারি না, তাও মনে হলো একটুখানি দেখি, কিছু চেষ্টা করেছেন, খুব ভালো করেছেন। আচ্ছা, না না, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। নন্দিতা ম্যাডাম কিছু বলবেন? মিউটে না আছেন? কিছু বলি আমি না। এখন শুনি, বুঝেছো, আমি শুনছি তোমাদের কথা। নন্দিতা ম্যাডাম কিছু বলবেন এই টপিকটার উপর? হ্যালো নন্দিতা ম্যাডাম, আপনি কিছু বলবেন? মিউটে আছেন। হ্যাঁ বলুন এবার। না আমি শুনি গার্গী, আমি শুনছি তোমাদের কথা, আমি শুনছি তোমাদের কথা। হ্যাঁ সকলেরই তাহলে প্রায় বলা হয়ে আমি গেছে। শুনছি, আমি আছি। পম্পা ম্যাডাম কি একটা বলবেন বলছিলেন? ঠিক আছে। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি হচ্ছে, যতই টেকনোলজি এগুক আর যতই পুঁথিগত বিদ্যা, বই নিয়ে নাড়াচাড়া এবং নানা ধরনের জিনিসের মধ্যে শিক্ষা আসুক, আমি যে শিক্ষাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে বাঁচার শিক্ষা, জীবনে বাঁচার শিক্ষা। এখানে কোনো টেকনোলজির ব্যাপার আমি কিছু বলছি না। টেকনোলজি এমনিই আসবে, এমনিই আমরা এগোবো, কিন্তু আমি আমার পরের প্রজন্মের জন্য বলি, সমাজের পক্ষে গর্হিত কোনো কাজ যদি তোমরা করে ফেলো এবং সেইটা যদি তোমরা কারোর কাছে বলতে না পারো এবং তোমরা যদি কোনো উপায় খুঁজে না পাও, অন্তত তোমরা আমার কাছে এসো, যেন তোমরা এরকম মা বাবাদের কাছে আসতে পারো। সেই জায়গায় আমি সমস্ত বয়সের ব্যবধান ঘুচিয়ে তুমি কি করে সুস্থভাবে সমাজে বাঁচতে পারবে সেই পথটা আমি দেখাতে যেন পারি। এইটার জন্য তোমাদের, যারা আমার ছেলে মেয়ের মতন, তোমরাই আমার জীবন, আমার প্রাণের অনেকখানি, মানে অর্ধেকের বেশি তোমরা জুড়ে রয়েছো। কাজেই তোমরা বেঁচে থাকো, খারাপ করলেও বেঁচে থাকো, সেইটা আমি চাই। এবং সেই জায়গায় তোমরা আমার সঙ্গে এসে সরাসরি কথাও বলতে পারো, আমি এই সুযোগটা যেন আমার পরবর্তী প্রজন্মকে দিতে পারি। সে যে ধরনেরই করো, যেই জিনিসটা সমাজের পক্ষে ভালো নয় সেটার জন্যও তুমি এসো। আমি তোমাকে বাঁচাবার যেমন ভাবে পারি সেটা চেষ্টা করব। এটাই আমার মনে হয় জীবনের শিক্ষা, এবং এটাই মা বাবা সকলের ইয়ে করা উচিত এবং তাদের প্রতি মানে সেইটার সুযোগ দেওয়া উচিত। এবং আমার শ্রদ্ধা ভালোবাসা তোমাদের প্রতি আছে, তোমরাও ভগবানের অংশ, আমি সেই হিসাবেই তোমাদের দেখব। কাজেই যদি কিছু করে ফেলো তবে অতি অবশ্যই এসো, কোনো অসুবিধা নেই। আমি এইটুকুই শিক্ষা হিসেবে বলতে চাই, টেকনোলজি যেমন এগোবে এবং আমার সাথে সে সম্পর্কটা থাকলে সবই ঠিকঠাক হবে বলে আমার মনে হয়, সমাজও এগোবে ভালোভাবে। এইটাই তোমাদের উদ্দেশ্যে আমার বলার ছিল। হ্যাঁ, তোমরা বেঁচে থাকো এবং বাঁচিয়ে রাখো সমাজকে। হ্যাঁ, তুমি খারাপ কাজ করলেও আমার কাছে এসো, আমি তোমাকে ইয়ে বলবো না, তুমি এটা করেছো কেন, তুমি ওটা করলে কেন, এইরকম না। আমরা জীবনে চলতে গেলে আমরা ভালো কাজ খারাপ কাজ সব করে ফেলতে পারি, যে কোনো মুহূর্তে আমরা করে ফেলতে পারি, যা খুব গর্হিত তাও আমরা করে ফেলতে পারি। তবু বলবো তুমি বাঁচো, তুমি এসো, তুমি কথা বলো। এটাই আমার মনে হয় যে নবীন আর প্রবীণ প্রজন্মের মধ্যে ঠিক মতন বোঝাপড়া এবং শিক্ষা, এটার মধ্যে থেকে কিন্তু আমরা বাঁচার শিক্ষাটা পাবো। তোমরাও আমাকে বাঁচাতে চাইবে, আমিও তোমাদের বাঁচাতে চাইবো, এইটাই আর কি আমি বলতে চাইছি। কাজেই আমি সত্যি ডাক দিলাম, সত্যি তোমাদের ডাক দিলাম, যে কোনো অবস্থায় গার্গী, তুমি, সুমন, শান্তনু কিংবা যারা আমার ছেলের বয়সী তারা আসতেই পারো, বলতে পারো খোলাখুলি। নিশ্চয়ই নিশ্চয়ই, সবসময় মানে আপনাদের পরামর্শ নিয়েই মানে চলি, আর যে কোনো অসুবিধায় নিশ্চয়ই আপনাদের কাছেই আসবো। আচ্ছা, আজকে আমাদের আর কেউ নেই, এখানেই আমাদের হসলা জ্ঞান আমরা শেষ করছি, আর মেডিটেশনটা চালাবো কিছুক্ষণের জন্য। তারপর 6:30টার সময় আপনারা শুনতে পাবেন আজকে একটি কমেডি স্টোরি হবে হসলা রেডিওতে। তো সেই কমেডি স্টোরি শুনতে 6:30টায় অবশ্যই
হসলা রেডিওতে থাকবেন। আর এখন আমরা মেডিটেশন চালাচ্ছি, কিছুক্ষণের জন্য মেডিটেশনটা করে নিই।